থিম হরর। মাধবপুর গ্রামের বাজারে সন্ধে নামলেই হরিপদর চায়ের দোকানে ভিড় জমত। কেরোসিন ল্যাম্পের হলদে আলো, ভাজা মুড়ির গন্ধ আর ধোঁয়া ওঠা চায়ের কাপে জমে উঠত আড্ডা। আর সেই আড্ডার কেন্দ্রবিন্দু ছিলেন গগন মাস্টার। বয়স হয়েছে, চুল প্রায় সাদা, কিন্তু গলার স্বর এখনো ভারী। সেদিন আকাশ মেঘলা ছিল, দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। গগন মাস্টার ধীরে ধীরে চায়ে চুমুক দিয়ে বললেন, তোরা কি কেউ কখনো হোস্টেলে থেকেছিস? পলাশ বলল, না মাস্টারমশাই, তবে আমার মামার ছেলে কলকাতার হোস্টেলে থেকে পড়াশুনো করছে। কেন বলুন তো, আজ কি তবে হোস্টেলের ভূতের বিষয়ক গল্প শোনাবেন নাকি? শুনেছি রাতের হোস্টেলে অনেক রহস্য থাকে। গগন মাস্টার হালকা হাসলেন। রহস্য থাকে ঠিকই, কিন্তু গগন মাস্টার বলতে শুরু করলেন, শোন তবে। তখন আমি কলেজে পড়ি, কলকাতায়। কলেজের পুরনো ডরমিটারিতে থাকতাম। ব্রিটিশ আমলের বিল্ডিং, লম্বা করিডোর, উঁচু ছাদ, কাঠের দরজা। বৃষ্টি হলে দেওয়ালে চুন খসে পড়ত। বুঝতেই পারছিস, জরাজীর্ণ অবস্থা। আমি ছিলাম 3 তলার একটা ঘরে। আমার সঙ্গে থাকতো নির্মল আর জহর, দুজনেই ভালো ছেলে। তবে ডরমিটারির সবচেয়ে অদ্ভুত লোক ছিল 4 তলার অনিরুদ্ধ। ও একা একটা ঘর নিয়ে থাকতো, চুপচাপ, সারাদিন বই পড়তো। কিন্তু রাতে প্রায় ওর ঘর থেকে কথা বলার শব্দ শোনা যেত। বেশ উঁচু গলায় কথা বলার শব্দ, যেন কারোর সঙ্গে একটা ঝগড়া করছে। তো একদিন নির্মল বলল, অনিরুদ্ধের মাথাটা একেবারে গেছে, বুঝলি? একা একা কার সঙ্গে যে কথা বলে। তা আমি খুব হেসেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম নির্মল ভুল বলেনি। ডরমিটারির নিয়ম ছিল, রাত 10টার পর সবাইকে ঘরে ঢুকে যেতে হবে। তারপর মেন গেট বন্ধ হয়ে যেত। কিন্তু কয়েকদিন ধরে আমরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছিলাম। রাত ঠিক 2টোয় করিডোরে কারোর হাঁটার শব্দ শোনা যেত, ভারী বুটের শব্দ। প্রথম রাতে ভেবেছিলাম সুপারিনটেন্ডেন্ট বোধহয় টহল দিচ্ছেন, কিন্তু শব্দটা শুধু 3 তলাতেই আসতো। করিডোরের একদিক থেকে আরেক দিক পর্যন্ত হাঁটতো, তারপর থেমে যেত করিডোরের শেষ প্রান্তে, বারান্দার কাছে এসে। ওখানে একটা বন্ধ ঘর ছিল, স্টোর রুম গোছের, কিন্তু কেউ কোনোদিন ওই ঘরটাকে খোলা অবস্থায় দেখেনি। তো কেউ সেখানে থাকতো না। এক রাতে যখন বিরক্ত হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দেখি তো কোন বদমাস রোজ নাটক করছে। ওর সাথে সাথে আমি আর নির্মলও বেরোলাম। করিডোর ফাঁকা, শুধু শেষ প্রান্তের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। আর ঠিক তখন একটা ভারী বুটের শব্দ শোনা গেল। আমাদের পিছনেই হলো শব্দটা। আমরা ঘুরে দাঁড়ালাম, না, কোথাও কেউ নেই। কিন্তু 309 নম্বর ঘরের দরজাটা ধীরে ধীরে কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে। জ্বরের মুখ শুকিয়ে গেল। তোরে কেউ আছেন নাকি রে? আমি বললাম, কিন্তু ঘর তো বন্ধ। ঠিক তখন সিঁড়ির মুখ থেকে
একজনের গলার স্বর ভেসে এলো, অনিরুদ্ধ। দরজা খুলিস না, দরজা খুলিস না। আমরা চমকে তাকালাম। অনিরুদ্ধ সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে, ওর চোখ জল জল করছে। ও নিচু গলায় বলল, রোজ রাতে ও হাঁটে, রোজ রাতে। দরজা খুললে ও ঢুকে পড়ে। দরজা খুলিস না, দরজা খুলিস না। জহরের গলায় ভয়ের ছাপ স্পষ্ট। ও জিজ্ঞেস করলো, কে ঢুকে পড়ে? অনিরুদ্ধ কোনো উত্তর দিল না, শুধু বলল, ওই ঘরের সামনে থেকে তোরা সরে যা, সরে যা তোরা। ওই ঘরের সামনে থেকে তোরা সরে যা, সরে যা। ইতিমধ্যে প্রচণ্ড জোরে ওই ঘরের ভেতর থেকে দরজা ধাক্কানোর শব্দ শুরু হলো। করিডোরে একটা হলুদ আলো সব সময় জ্বলতো। অনিরুদ্ধ ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে করিডোরে এসে দাঁড়ালো। হলুদ ম্লান আলো ওর মুখের এক পাশে এসে পড়েছে। নির্মল জহর বেশ ভয় পেয়ে দরজার সামনে থেকে সরে এসেছে। আমি ওদের পিছনে। কি যে হচ্ছে সঠিক বুঝতে পারছিলাম না। অনিরুদ্ধ ধীরে ধীরে আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপর হিম শীতল গলায় বলল, ওই ঘরে আমার দাদা রয়েছে। তোরা চলে যা এখান থেকে, যা, চলে যা। আর বলা মাত্র করিডোরের হলুদ আলোটা বার দুয়ে কেঁপে উঠে দুম করে নিভে গেল। সারা করিডোর জুড়ে নেমে এলো নিকষ কালো আঁধার। নির্মল জহর আর আমি ইতিমধ্যেই খানিক পিছিয়ে আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছি। বাইরে থেকে হালকা বাতাস করিডোরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বয়ে গেল। অনিরুদ্ধ 309 নম্বর ঘরের সামনে এসে দাঁড়িয়ে দরজায় আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। নির্মল জহর ভীষণ ভয় পেয়েছিল। ওরা সোজা আমাদের ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করতে যাচ্ছিল। আমি ছিলাম একদম পিছনে। দরজা বন্ধ করার সময় করিডোরের অন্ধকারের মধ্যেও ঝাপসা দেখতে পেলাম 309 নম্বর ঘরের ভেতর অনিরুদ্ধ ঢুকে যাচ্ছে। আর ওই দরজার ওপাশে জমাট বেঁধেছে ধোঁয়াটে একটা অবয়ব। তখনই জহরের ভয়ার্ত গলা শুনতে পেলাম, দরজাটা বন্ধ করে চলে আয়, থাকিস না ওখানে, চলে আয়। সেই রাতে আমাদের 3 জনের চোখেই ঘুম নেই। ঘুম ভাঙল হোস্টেলের ছেলেদের চিৎকারে। আমরা তখন ঘর থেকে বেরিয়ে দেখলাম করিডোরে প্রচুর ছেলেপিলে এসে জমা হয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে জানলাম, কাল রাতে উপরের তলায় অনিরুদ্ধ বলে একজন সুইসাইড করেছে ওর নিজের ঘরে। চাপা গুঞ্জনের মধ্যে এই কথা শুনে আমিও প্রথমে চমকে উঠেছিলাম। ঠিক তখনই পাশে দুজন সিনিয়র বোর্ডারের কথোপকথন শুনতে পেলাম। মনে আছে 5 বছর আগে 309 নম্বর ঘরে এক ছাত্র আত্মহত্যা করেছিল। তার নাম সৌগত। পরীক্ষায় ফেল করার পর নাকি ফ্যান থেকে ঝুলে পড়ে। তারপর থেকে তো ওই ঘরটা বন্ধ। সেই সৌগতর ভাই নাকি অনিরুদ্ধ। এই ছেলেটার মাথায় প্রবলেম ছিল বোধ হয়, কারোর সঙ্গে মেলামেশা করতো না। দাদা ভাই দুজনেই সুইসাইড করলো। কি অদ্ভুত ঘটনা বলতে কি! এই হোস্টেলে 5 বছরের মধ্যে একই পরিবারের 2জন সুইসাইড করলো। কি বাজে একটা ঘটনা ঘটলো।
সত্যি? গগন মাস্টার থামলেন। পলাশ উৎসুক স্বরে জিজ্ঞেস করল, তাহলে আগের দিন রাতে যে অনিরুদ্ধকে দেখলেন 300 নম্বর রুমে ঢুকছে, সেটা তাহলে কে? অনিরুদ্ধর ডেড বডিটা তো ওর নিজের ঘরে ছিল, উপরের তলায়, আর অনিরুদ্ধ সুইসাইড করলোই বা কেন? গগন মাস্টার হালকা হেসে বললেন, ওদের পরিবারের একটা ঘটনা আছে। যাকে আজ উঠি, মনে করার পরের দিন সেই গল্পটাই না হয় তোদের শোনাবো। উঠি রে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।